খারাপের কোনো নির্দিষ্ট সময় নেই। এটা ঠিক কখন আসে তা বোঝার আগেই সব এলোমেলো হয়ে যায়। বাইরে থেকে আমরা যতটা সামলে রাখি, ভেতরে ভেঙে যায় তার চেয়েও বেশি। হঠাৎ করেই অদ্ভুত এক শূন্যতা চারপাশ ঢেকে ফেলে। সব ঠিক আছে, এই অভিনয়টা চালিয়ে যেতে গিয়ে নিজেকেই চিনতে কষ্ট হয় মাঝে মাঝে। অভিমান জমে থাকে বুকের কোণে, কিন্তু বললেই তো দোষ, তাই চুপ থাকাই শ্রেয়। কারো খারাপ লাগা স্বাভাবিক, আর আপনার খারাপ লাগা হয়ে ওঠে দুর্বলতা। তাই আপনাকে হাসতেই হবে, আপনাকেই শান্ত থাকতে হবে, কারণ আপনি কাঁদলে সেটা নালিশ হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে কিছু মানুষ চুপ করে সয়ে যায়, শুধু এই ভেবে কারো ভালো থাকার জন্য। যদি আমার সবটাই হারিয়ে যায়, তবুও সেটা মেনে নিতে হবে, কারণ তাদের কষ্ট কেউ দেখে না। তাদের শব্দহীন বোবা কান্না কেউ বোঝে না। জন্মের পর থেকেই আমরা একটু একটু করে হারাতে শিখি, কখনো মানুষের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো আপন ইচ্ছের কাছে। শেষ পর্যন্ত আমরা নিজের কাছে থেকেও হারিয়ে যাই। চাই না হারাতে কিছুই, তবুও সময়ের কাছে হার মানতেই হয়, নীরবে, নিঃশব্দে। একদিন মিলিয়ে যাই অজানা এক শূন্যতায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরেই সকালবেলা উঠে ঝটপট নাস্তা রেডি করে নিচ্ছি। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ঠিকঠাকভাবে সকালে নাস্তাটা রেডি করা হয় না, বাহির থেকেই নিয়ে আসা হয়। আর না হয় আগের দিন রাতের বেলায় পাউরুটি নিয়ে আসি, আর সেটা দিয়ে জেলি দিয়েই খাওয়া হয়, আর সঙ্গে ডিম পোস্ট করে নিই। কিন্তু আজকে ভাবলাম একটু রুটি বানিয়ে নিই। বাসায় বাচ্চারা অসুস্থ, বেশ কয়েকদিন পর্যন্তই ওরা শারীরিকভাবে একটু অসুস্থ আছে, যে কারণে বাসায় খুব একটা রান্না বাড়াও কিন্তু করতে পারিনি। কারণ আমাদের গ্রাম অঞ্চলে বলতো এই ধরনের সমস্যা হলে কোনো প্রকার রান্না বা ভাজা পোড়া এগুলো করা যাবে না। তো কি হয়েছে সেটা আমি আজকে আর উল্লেখ করব না, আমার মনে হয় অনেক আপুরাই বুঝে যাবেন। তো আমি সেটা নাম আর নিতে চাচ্ছি না। আশা করছি আমার অনেক আপুরাই বুঝে যাবেন কি কারণে সেটার নাম নিতে পারছি না। তো এরপর চলে এলাম কিচেনটা পরিষ্কার করার জন্য। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। যদিও আমি প্রতিদিন এই কাজটা করি, সেটা হতে পারে সকালে কিংবা রান্নার পরে, অথবা রাতে শোবার আগে। কিচেনটা পরিপাটি রাখার জন্য 1 ঘন্টা সময় দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখবেন কিচেন কিন্তু সব সময় ঝকঝকে থাকে। তো আজকে এই কাজটা আমি নাস্তা শেষ করে তারপরে করে নিয়েছি। এরপর হচ্ছে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। প্রতিদিন সিঙ্কের মধ্যে আমি 1 পাতিল গরম পানি করে তারপরে সেটা ঢেলে দিই। এতে করে সিঙ্কের ভিতরে কোনো প্রকার নোংরাও জমে না, আর পাইপের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আটকে থাকে, আর সেটা কিন্তু এই গরম পানি ঢালার কারণে আর আটকে থাকে না, আর তেল চিটচিটে একটা ভাব কিন্তু হয়ে যায় ভিতরে। তো সেটাও কিন্তু হয় না। তো ছোট ছোট কিছু টিপস মেনে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের কিচেনটা পরিষ্কার থাকে, আর কাজও কিন্তু খুব দ্রুত করা হয়ে যায়। আমি যখন রান্না করি বা রান্নার আগে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিচেনটাও পরিষ্কার করে ফেলি। আপনারা কিন্তু লক্ষ্য করবেন, আমি যখনই রান্না করি তখন কিন্তু আমার হাতে একটা নেকড়া বা তোয়ালে থাকে, সেটা দিয়ে কিন্তু আমি আমার কিচেনের চারিপাশটা সবসময় পরিষ্কার করতে থাকি। অনেকেই আমার কাছে প্রশ্ন করতো যে আমার কিচেন আমি কিভাবে এত সুন্দর করে পরিষ্কার রাখি সবসময়। আর আমার কিচেনে কিন্তু কখনো তেল চিটচিটে ভাবটা হয় না, তাই আমাকে কখনো ডিপ ক্লিনও করতে হয় না সেভাবে, কারণ আমি প্রতিদিনই 1 ঘন্টা সময় নিয়ে কিচেনটা পরিষ্কার করি। আর প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করা যায়, তাহলে দেখবেন আপনার কিচেনে কিন্তু কখনোই নোংরা হবে না, আর এলোমেলো অবস্থায়ও থাকবে না। কিচেনের রানীকে তো আপনারা দেখেছেন, আর আমার কিচেনের মধ্যে যে ক্যাবিনেটটা রয়েছে, এটা হচ্ছে আমার কাছে কিচেনের রাজা। তবে আমার এই কিচেনের রাজাটা কিন্তু একদম এলোমেলো অবস্থায় আছে।
ঈদ যাওয়ার পরপরই আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। সেই সঙ্গে বাচ্চারাও অসুস্থ। আর বাসায় তো গেস্ট ছিল সেটা তো আপনারা জানেন। তো সব মিলিয়ে কিন্তু আমার এই কিচেনের রাজাকে গোছানো হয়নি। তো এটাকে খুব শীঘ্রই আমি একদম পরিপূর্ণভাবে গুছিয়ে নেব। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো প্রতিদিনই চেষ্টা করি এভাবে কিচেনটাকে একটু গুছিয়ে রাখতে। সকালবেলা উঠে কিন্তু প্লেট বাটি ক্লিন করে নিয়েছিলাম। আর আমি যেখানে প্লেট বাটি ক্লিন করে রেখে দেই, সেই পাটটা কিন্তু আমি সবসময় খুলে রাখি। আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর একটা কারণ আছে। সেটা হচ্ছে আমার কিচেনটা যেহেতু সম্পূর্ণই ক্যাবিনেট করা। ক্যাবিনেটের ভিতরে আমি যদি ভেজা হাঁড়ি-পাতিলগুলো রেখে দেই, তাহলে কিন্তু তার ভেতর থেকে পানিগুলো শুকিয়ে যায় না, বরঞ্চ পানি থেকে একটা গন্ধ বের হয়। সেই প্লেট বাটিগুলোতে পরবর্তীতে না ক্লিন করে আর ব্যবহার করা যায় না। তাই আমি চেষ্টা করি ক্যাবিনেটের একটা দরজা সবসময় খুলে রাখার জন্য, যেন তার ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে। যাদের কিচেনে এরকম ক্যাবিনেট আছে আমার মনে হয় তারাও নিশ্চয়ই এই সমস্যাটায় পড়েছেন। তো আমি না ১ম দিকে বুঝতে পারতাম না যে কেন এমন হচ্ছে। নতুন বাসায় এসে তো একের পর এক সমস্যা ফেস করতে হচ্ছে। এখনো করছি। এখন যে পুরোপুরি ঠিক হয়ে গেছে বিষয়টা কিন্তু তেমন না। তো আসার পর যখন দেখলাম যে কেবিনেটের মধ্যে আমি প্লেট বাটি এভাবে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর বের করতে গেলে দেখতাম আলাদা একটা গন্ধ বেরোচ্ছে। প্লেট বাটি তো ক্লিন হয়নি মানে শুকায়নি। উল্টো আরো গন্ধ বেরোচ্ছে। তো আবার আমাকে ২য় বার করে সেগুলো কিন্তু ক্লিন করতে হয়েছে। তো বিষয়টা পরে বুঝলাম যে আসলে আলো বাতাস কিছু প্রবেশ করছে না। তাহলে পানি কিভাবে শুকাবে? তাছাড়া আমার কিচেনের যে জানালাগুলো সেগুলো কিন্তু আমি বন্ধ রাখি। কারণ কিচেনে যেহেতু চিমনি ইউজ করি তখন কিন্তু জানালা খোলা রাখা যায় না। তো আরো বাতাস প্রবেশ করে না। মানে সব মিলিয়ে আমি ভেবে পাচ্ছিলাম না যে কেন এমন হচ্ছে। তো পরেই রহস্যটা বের করলাম যে আসলে এখানে তো আলো বাতাস প্রবেশ করে না। আর তাহলে পানি কিভাবে শুকাবে? আর পানি না শুকালে এর ভেতর থেকে তো গন্ধ বের হবেই। তো এখন থেকে কিন্তু একটা পাটটা আমি খুলে রাখি। রাতে যখন ঘুমাতে যাই তখনও চেষ্টা করি কিচেনের ক্যাবিনেটের মধ্যে যেখানে হাঁড়ি-পাতিলগুলো থাকে সেগুলো একটু পাট্টাগুলো খুলে রাখলে কি হয়, আলো বাতাস প্রবেশ করলে সেই জিনিসগুলো শুকনো থাকে আর কোনো গন্ধও বের হয় না। আর যেহেতু আমাদের এই ভবনটা এখনো নির্মাণাধীন, তাই বিল্ডিং এর আশেপাশে কিন্তু অনেক পানি রয়েছে বা আমাদের যে ওয়ালটা সেটাও কিন্তু এখন পর্যন্ত একটা ভেজা, ভেজা ভাব। তো যাই হোক কিচেন নিয়ে তো অনেক কথা বলে ফেললাম। আসলে বলার উদ্দেশ্য হলো আমি যে অভিজ্ঞতা থেকে শিখেছি আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়তে পারেন বা পড়বেন আগে থেকেই বলে রাখলাম। যদি কখনো এই সমস্যায় পড়েন তাহলে নিশ্চয়ই মনে পড়বে। তো আজকে হচ্ছে আমি মেয়ের পছন্দের ফ্রাইড রাইস রান্না করব। মেয়ের বললে ভুল হবে। ছেলে-মেয়ে দুজনেই ভীষণ পছন্দ করে ফ্রাইড রাইসটা। তো এমনিতেই ভালো লাগছিল না যে কি রান্না করব আর শরীরও ভালো না, বাচ্চারাও অসুস্থ। কিন্তু ওদের খাওয়ার কথাও চিন্তা করতে হবে। আর মেয়ে বারবার বলছিল, "আম্মু ফ্রাইড রাইস করে দাও।" আমার ছেলেমেয়েগুলো বড় হয়ে গেছে কিন্তু তাদের আচার-আচরণ এখনো বাচ্চার মতো। মাঝে, মাঝে খুব ভয় হয়। ওরা কি সত্যি ছোটই থেকে যাবে? নাকি বাবা-মায়ের কাছেই ওরা আজীবন ছোট থাকে? ওদের নিয়ে না মাঝে, মাঝে অনেক সমস্যায় পড়ি। এ কারণে আমার ভাইয়া অনেক বকা দেয় যে আমার ছেলে-মেয়ে এখনো অনেক বড় হয়েছে বাট ওদের মধ্যে সবকিছুই বাচ্চাদের মতো রয়ে গেছে। এখনো একটা ছোট বাচ্চা যেভাবে দুষ্টামি করে বা জ্বালাতন করে, ওরাও কিন্তু সেইম একইভাবে জ্বালাতন করে। আপনারা হয়তোবা অনেকে শুনলে অবাক হয়ে যাবেন। আমার মেয়ে তো ভার্সিটিতে পড়ে সেটা তো আপনারা অনেকেই জানেন। কিন্তু ওদের আচার-আচরণ একদম ছোট বাচ্চাদের মতো। আসলে মাঝে, মাঝে চিন্তা করি যে সন্তানরা আসলে বাবা-মায়ের কাছে কখনোই বড় হয় না। আর বাচ্চাদের যত আবদার বলেন, যত দুষ্টুমি বা যা কিছুই বলেন, সবকিছু মনে হয় বাবা-মায়েদের কাছেই করে। একটা সময় আমরাও এমনই করতাম। তবে আমার বাবা কিন্তু অনেক রাগী ছিল, আমার মা কিন্তু অনেক শান্তশিষ্ট ছিল। আমাদের যত আবদার, বায়না সবকিছু মায়ের কাছে ছিল। বাবার কাছে খুব একটা করতে পারতাম না। এক কথায় সাহসই পেতাম না। আমার বাবা ভীষণ রাগী মানুষ ছিলেন। তাই তার কাছে আমরা ভুলেও কোনো কিছু আবদার করার সাহস পাইনি। তবে এখনকার বাবা-মায়েরা কিন্তু বাচ্চাদের সাথে অনেক ফ্রেন্ডলি মিশে। তবে জানি না এটা ভালো দিক নাকি খারাপ দিক। মাঝে, মাঝে আমি ভাবি যে আমরাই হয়তো ভালো ছিলাম। বাবা-মাকে অনেক বেশি ভয় পেতাম। বাবা-মা যদি চোখ গরম করতো তাহলে আমরা অনেক বেশি ভয় পেয়ে যেতাম। আর এখনকার বাচ্চারা সেটা কিন্তু আর করে না। তো যাই হোক আমরা হয়তোবা এখনকার বাবা-মায়েরা অনেক বেশি বাচ্চাদেরকে প্রশ্রয় দেই বা আদর করি। সেজন্য ওদের না ভয়টা ভেঙে যায়। আমার কাছে আসলে এমনটা মনে হয়। তবে আবার এটাও ভাবি যদি আমাদের কাছে ওরা ওদের আবদারগুলো না করতে পারে
তাহলে কার কাছে করবে? সন্তানের ইচ্ছেগুলো পূরণ করতে পারলে বাবা মায়ের মনের মধ্যে অনেক প্রশান্তি হয়। একটা সময় ছিল যখন নিজের জন্য এটা সেটা অনেক কিছু কেনাকাটা করতাম। কিন্তু যখন সন্তান জন্ম নিল তারপর থেকে নিজের ইচ্ছেগুলো কোথায় যেন চলে গেল। সমস্ত ইচ্ছে গিয়ে পূরণ করছি বাচ্চাদেরকে নিয়ে। ওদের ভালো রাখা, ওদেরকে কিভাবে ভালো মানুষ বানাবো বা ওদের জন্য কি কেনাকাটা করব, এটা নিয়েই সর্বক্ষণ ব্যস্ত থাকি। নিজের ভালো লাগাগুলো কখন যে বিসর্জন দিয়েছি এই সংসার জীবনে এসে বুঝতেই পারিনি। তবে এরপরেও বলব, পরিবার পরিজনের জন্য কিছু করতে পারা বা সন্তানের জন্য কিছু করতে পারার মধ্যে যে আনন্দ, সেটা আমার মনে হয় প্রতিটি বাবা মাই বুঝবেন। এটা আসলে কাউকে বোঝানো যাবে না। কথা বলতে বলতে ফ্রাইড রাইস কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো মেরিনেট করে নিচ্ছি। ফ্রাইড রাইসের সঙ্গে আজকে হচ্ছে আমি চিকেন ফ্রাইটা করে নিব। বাসায় ভেজিটেবল তৈরি করার মতো তেমন কোনো সবজি ছিল না। আর আমি প্রথমেই বলেছি আমার বাসায় অসুস্থ রোগী আছে। সেই কারণে বাহিরেও আমি তেমন একটা পাঠাচ্ছি না। আর এই মুহূর্তে আপনাদের ভাইয়াও রয়েছে অফিসে। তো ভাবলাম যা আছে সেটাই তৈরি করে দেই। আর চাইনিজ সবজিটা আমি এইজন্য তৈরি করতে পারছি না। যদিও ফ্রাইড রাইসের সঙ্গে চাইনিজ সবজি ছাড়া খেতে কিন্তু ভালো লাগে না। তারপরেও কি করার আছে? হাতের কাছে যা আছে সেটা দিয়েই আজকে রান্নাটা প্রস্তুত করে নিচ্ছি। চিকেনগুলো মেরিনেট করার জন্য আমি সব ধরনের মসলা কিন্তু ব্যবহার করেছি। আর সেই সঙ্গে আমি এখানে বারবিকিউ মসলা ব্যবহার করেছি, স্বাদি ম্যাজিক মসলা ব্যবহার করেছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়া। এখানে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইগুলো একদম মুচমুচে হবে। মানে উপরে যে কোটিংটা করা হবে সেই কোটিংটা কিন্তু মুচমুচে হয়ে যাবে। আর চালের গুঁড়ো দিয়ে যদি কোটটা করেন সেটাও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হবে। তো আমি এভাবে কিন্তু মেরিনেট করে রেখে দিব প্রায় 1/2 ঘন্টার জন্য। যেহেতু আমি ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেছি আর সেটা আমি গরম, গরম পরবর্তীতে পরিবেশন করব। আর চিকেন ফ্রাই কিন্তু গরম, গরম পরিবেশন করলেই বেশি ভালো লাগে। কিছু, কিছু খাবার রয়েছে যেগুলো আমরা ঠান্ডা খেতে পছন্দ করি। আবার কিছু খাবার আছে যেগুলো ঠান্ডা একেবারেই কিন্তু কোনো স্বাদ থাকে না। তো চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এগুলো কিন্তু গরম, গরম খেতেই ভালো লাগে। তো ফ্রাইড রাইসটা তো আমি দমে দিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে খাওয়ার আগ মুহূর্তে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। কোট করার পর যদি আপনি সঙ্গে, সঙ্গে ভেজে নেন তাহলে কিন্তু এটার টেস্টটা অতটা আসবে না। তবে হ্যাঁ, ভাজা যাবে না এমন কোনো কথা নেই। তবে কোট করে যদি রেখে দেন তাহলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। কারণ মাংসের মধ্যেই মসলাগুলো ঢুকে যাবে। আর হ্যাঁ, চিকেনগুলো আপনারা চেষ্টা করবেন ছোট, ছোট করে কেটে নেওয়ার জন্য। আর যদি খুব বড় করে কেটে নেন তাহলে এটার ভেতরে একটু ছুরি দিয়ে কেটে নেবেন। তো আমি একটু সময় নিয়ে চিকেন ফ্রাইগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম। একদম হালকা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। যেন চিকেনের ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভেতরটা যেন জুসি একটা ভাব থাকে। তো চিকেন ফ্রাইগুলো চুলায় বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম গোসলের জন্য। তাহলে বোঝেন কতটা সময় নিয়ে আমি চিকেনগুলো ভেজেছি। তো এ পর্যায়ে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু একদম সুন্দরভাবে একটা কালার চলে আসছে। তো আমি সবগুলো চিকেন এখন ভেজে নিব না। আমার এখন যতটুকু প্রয়োজন মানে এখন খাওয়ার জন্য আমি ঠিক ততটুকু চিকেনই ভেজে নিয়েছি। আর বাদবাকি যে মেরিনেট করা চিকেনগুলো সেগুলো আমি একটা বক্সে করে এখন ফ্রিজে রেখে দিব। যখন খাওয়া হবে ঠিক তখনই আবার ভেজে নিব। ওই যে প্রথমেই বলেছি চিকেন ফ্রাই কিন্তু গরম, গরম না খেলে ভালো লাগে না। আর এইদিকে ফ্রাইড রাইসটা কিন্তু এখনো একদম গরমই রয়েছে। তো আমি এই যে ধোয়া ওঠা চিকেনগুলো ফ্রাইড রাইসের উপরে জাস্ট একটু বসিয়ে দিচ্ছি। একটা ফ্লেভারও আসবে, তাছাড়া দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে ডেকোরেশন করতে সবার কাছেই ভালো লাগে। তো আমি ভাবলাম এই ফ্রাই প্যানটার মধ্যেই এটা বসিয়ে দিচ্ছি। আর একটা কথা, আজকে কিন্তু নতুন ফ্রাই প্যানে করেই ফ্রাইড রাইসটা রান্না করেছি। আর এই ফ্রাই প্যানটা আমার জন্য এতটা হেল্পফুল হয়েছে কি বলবো। রান্না করে সত্যি অসম্ভব মজা পেয়েছি। প্রতিটা গৃহিণী রান্না করতে এসে যদি রান্না সেই মজাটাই না পায় তাহলে কিন্তু দেখবেন রান্না করেও ভালো লাগে না। তো আজকে আমি যখন এই ফ্রাই প্যানটার মধ্যে রান্না করছিলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। এক কথায় আমার কাছে মনে হয়েছে এটা এতদিনে পারফেক্ট একটা জিনিস আমি বাসায় এনেছি। এরপর বিকেলে আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে অফ ক্যামেরায় বানিয়েছি। তো এটাকে আমাদের দেশে বলে পুলি পিঠা বা নারিকেলের পুর দেওয়া পিঠা। আবার অনেকে বলে বাজে রকমের ফুল পিঠা। তো আপনারা কে কি নামে বলেন সেটা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো
আমি পিঠাগুলো এখন ভেজে নিচ্ছি। খুব হালকা আছে এই পিঠাগুলো আমি ভেজে নিব। ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, জানি না আমার কোন কোন আপু বা ভাইয়া এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার মনে একটু দোলা দিয়ে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি, আর এই পিঠাগুলো যতটা হালকাভাবে ভাজা যায়। আর হ্যাঁ, এই পিঠার মধ্যে আমি কি কি ব্যবহার করেছি সেটা একটু বলে দেই, যেহেতু আমি রেসিপি আকারে শেয়ার করিনি তারপরও বলে দিচ্ছি। পিঠা কোট করার জন্য আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, ঠিক আমরা যেভাবে রুটি পিঠা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু একটা ডো রেডি করে নিয়েছি, তবে সেটা আমি ময়দা দিয়ে করেছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারেন। আর পিঠার ভিতরে আমি নারিকেল আর চিনি আর সেই সঙ্গে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। সেটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে পুরটা ভিতরে দিয়েছি। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি, কারণ আমার বাসায় তো মিষ্টি সবাই একটু কম পছন্দ করে, সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো পিঠাগুলো ভেজে নিচ্ছি আর সেই সাথে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, যে খাবে সে কাঁদবে, যে দেখবে সে হাসবে। ধাঁধার সঠিক উত্তর ছিল আছাড়। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরত আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, তার পানি তবু সে সারাদিন চলে, কিন্তু সে নিজের জায়গা থেকে একটুও নড়ে না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।